15.5 বছর ক্ষমতায় থাকা তৃণমূল শক্তিধর বাংলাদেশ আওয়ামী লীগের আজকের এই পরিণতির জন্য আপনি যতগুলো কারণ বিশ্লেষণ করবেন, বের করবেন, তার মধ্যে অন্যতম কারণ বঙ্গবন্ধু পরিবারের আত্মীয় পরিচয় দেওয়া বা আত্মীয়রা। বন্ধুরা, ভিডিওটি একটু বড় হতে পারে, আমি কিছু উদাহরণ দেব, ভিডিওটি দেখার পর একটু শেয়ার করে দিবেন যাতে যেমন সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে আসে কথাগুলো। আওয়ামী লীগকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে ধরে রাখতে হলে এবং তৃণমূল শক্তিধর এই দল থেকে দেশের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় ভঙ্গুর একটা অবস্থা তৈরি করছে বঙ্গবন্ধু পরিবারের আত্মীয় পরিচয় দেওয়া বা কিছু আত্মীয় স্বজনরা। কিছু বলতে ভুল হবে, সকল আত্মীয়রাই, কেননা আত্মীয় আছে বা আমরা জানি অমুকে আত্মীয়, সেই যে বিগত দিনগুলোতে হাজার হাজার শত শত কোটি টাকা কামায়নি এমন কারো পরিচয় বা যাওয়া পাওয়া যাবে কিনা বা আছে কিনা আমার জানা নাই। আমি একটু ছোট কিছু উদাহরণ দিচ্ছি আপনাদের মাঝে। আমি যাত্রাবাড়ি এলাকাতে থাকতাম, সেখানে একজন নারী নেত্রীকে দেখেছিলাম, হঠাৎ করেই তার চুলে কালার করা পোস্টার আমি দেখেছি, কখনো তাকে সচক্ষে দেখা হয় নাই। তিনি পোস্টারিং করতেছেন এবং ঢাকা 5 আসনে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন, সাধারণ মানুষকে। সেখানে তার রাজনৈতিক পরিচয় দেওয়া ছিল আওয়ামী লীগের কি একটা উপকমিটির সদস্য, আর নিচে দেওয়া ছিল শেখ কামালের শালার মেয়ে, এরকম একটা পরিচয় দেওয়া ছিল। আপনারা দেখেছেন আওয়ামী লীগের অন্যতম শেখ পরিবারের আত্মীয় নিক্সন চৌধুরীর কথা। তিনি কাজী জাফর সাহেবকে কত কত ভাষায় গালাগাল করতেন, কিভাবে অপমান করতেন, এবং শাহজাহান খান সাহেবকে কিভাবে অপমান করতেন, মানে কি বলে তেলাপোকা পাখির সাথে তুলনা তিনি করেছেন। যুবলীগের নেতা কর্মীদেরকে তিনি মেরেছিলেনও, আর এই পুরস্কার স্বরূপ তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম, এই যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছিলেন। এখন কথা যে কাজে জাফর সাহেবের রাজনৈতিক প্রয়োগ আওয়ামী লীগের জন্য তার চিন্তা চেতনা কি ছিল, কি করেছেন, সেগুলো আপনারা দেশবাসী অনেকে জানেন। আপনারা যদি আপনি দেখে থাকবেন যে তাপস সাহেবের কথা, তিনি এমপি থেকে মেয়র হলেন। মেয়র হওয়ার পরে তিনি কিন্তু সর্বপ্রথম তার প্রতিদ্বন্দ্বী বিএনপি কিংবা জামাতের কেউ তিনি মনে করছেন কিংবা আমার জানা নেই, কিন্তু আমি দেখেছি তার মনে হচ্ছে তিনি কঠিনতম প্রতিদ্বন্দ্বী মনে করেছেন সাইদ খোকন সাহেবকে। সাইদ খোকন সাহেব আসলে কে? সে হানিফ সাহেবের সন্তান। হানিফ সাহেব কে ছিলেন আওয়ামী লীগের? সাইদ খোকন রাগে ক্ষোভে অভিমানে গণমাধ্যমে সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন, কেন তুমি অনেক বড় নেতা হবার, ঠিক আছে, তা আমাকে শেষ করে তোমাকে কেন নেতা হতে হবে? আপনারা দেখেছেন সম্রাট সাহেবের রাজনীতি কিভাবে তাকে একটা ভঙ্গুর অবস্থায় ফেলে দেওয়া। কে করেছিল? শেখ পরিবারেরই আত্মীয় করেছিল, আত্মীয়রা করেছিল, যাদেরকে যদিও বঙ্গবন্ধু কন্যা তিনি বলেছিলেন শেখ পরিবারে বলতে আমি শেখ রেহানা, তাদের সন্তান এবং তাদের সন্তান সজীবাজের জয় সাহেবের কথা, পুতুল সাহেবের কথা, ববি হাজরা সাহেবের কথা, টিউলিপ সিদ্দিক সাহেবের কথা, শেখ রেহানা ছোট আপার কথা, নেত্রীর কথা, এটি তার। বাকি সব আত্মীয় লতা পাতায় আত্মীয় স্বজন যেগুলো ছিল তারাই বেশি ক্ষতি করেছে। তেইশ বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন পোস্টার ফেস্টুন আমি দেখেছিলাম, যেখানে লেখা থাকতো, পরিচয় দেখেছি বঙ্গবন্ধুর ভাতুষপুত্র। আচ্ছা, এই ভাতুষপুত্ররা কারা? তারা এখন কোথায় আছে? আজ পর্যন্ত দেখেছেন যে শেখ হেলাল সাহেব, তিনি নারায়ণগঞ্জ এলাকার নেতা, তিনি খুলনা এলাকার নেতা, কিন্তু তিনি প্রভাব বিস্তার করতেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। তিনি প্রভাব বিস্তার করতেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ কোটালীপাড়াতেও তার প্রভাব বিস্তার দেখেছে। শোনা যাচ্ছে সেখানে বঙ্গবন্ধু কন্যার একটি প্রকল্পে 30 কোটি টাকার একটি প্রকল্প থেকে তিনি সেখান থেকে 10 কোটি টাকা নিয়েছেন। এটি সেখানকার অনেক তৃণমূল কর্মীদের থেকে শুনেছি। আজকে দেখেন আওয়ামী লীগের এই পরিণতির সময় যখন তৃণমূলের নেতা কর্মীদের থেকে একটি তথ্য পাচ্ছি, শতকরা 95 জন তৃণমূল কর্মীরা তারা হাতের ঘড়ি কেবল টাকা ধার দেনা করে, কেননা করে দলের মিছিল মিটিং করছে, পরিবারকে চালাচ্ছে, তাদের ব্যবসা নাই, তাদের চাকরি নাই। যখন এই সকল আত্মীয়দের কাছে কেউ কেউ যাচ্ছে বিপদগ্রস্ত হয়ে, বিপদে পড়ে, তারা আবার অন্য একজন এমপি কে ফোন করে দিচ্ছে, বলছে তুমি তার কাছে যাও। এরকম ধরনের, মানে তাদের কাছে কি টাকা নাই, তাদের কাছে কি পয়সা নেই? আমরা জানতাম শেখ সেলিম সাহেবের প্রভাব কতটা বিস্তার করতো ঢাকার ভিতরে, কিন্তু আজ পর্যন্ত তার নির্দেশে, তার হুকুমতে ঢাকার ভিতরে একটা ছোট্ট ঝটিকা মিছিল হয়েছে কি? কেউ দেখাতে পারবেন? আমার জানা নাই আর কি, যদি হয়ে থাকে তাহলে জানাবেন আমাকে। এখন কথা হলো, এই সব বিষয় নিয়ে তৃণমূলের কর্মীরা কেন নেত্রীকে বলছে না বা নেতারা কেন তাকে জানাচ্ছে না? কারণ হচ্ছে কি, তারা ভাবে তাদের রাজনীতি খানে শেষ হয়ে যাবে, তাদের বিরুদ্ধে অভিযোগ তুললে। নেত্রী কিন্তু তাদের আত্মীয়দের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল, অনেক বেশি দুর্বল। আপনারা দেখেছেন তাপস সাহেব যখন 3 আগস্ট দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছিলেন, পালাচ্ছিলেন, তিনি নেত্রীকে বলতেছিলেন বিদেশে যেতে চাচ্ছি। নেত্রী বলছিলেন ও হয়তো বাসায় বসে ফোন করেছে। ঠিক এমন সময় আপনারা দেখে থাকবেন যে ঠিক বলছে, তাহলে এয়ারপোর্টে আসি, এখানে থেকে চেকপোস্টে ধরেছে, তা চেকপোস্টে ধরেছে বলে দিতে হবে। আপনার ফোন কলটা নিশ্চয়ই শুনেছেন। তার মানে বিপদের সময় নেত্রীকে না ডেকেই
এই আত্মীয়রাই কিন্তু পালিয়ে গেছে। আমি নেত্রীকে একটা কথা বলতে চাই, মাননীয় নেত্রী, তৃণমূল অভিমানী হয় কিন্তু বেইমান হয় না, যার প্রমাণ ইতিপূর্বে আপনি অনেকবারই পেয়েছেন। মাননীয় নেত্রীকে আমি বলতে চাই, এই সকল আত্মীয়রা, লতা পাতায় শিকড়ে গজে ওঠা আত্মীয়রা দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগের রন্ধ্রে রন্ধ্রে সারা দেশব্যাপী তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের বড় একটি বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিকদের, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের বিরোধী দলের ভূমিকায় রাখিয়ে রেখেছিলেন। তাদেরকে বেশি রকমের যে চামচামি করতেন, যারা চাটাগিরি করতেন, তারাই তাদের সুবিধা দিত, পদ দিত, এবং পদবিতে বসে ওরাই শত শত কোটি টাকা কামিয়ে আজকে বিদেশে গিয়ে মদ এবং নারী নিয়ে আনন্দ ফুর্তিতেই ব্যস্ত রয়েছেন। দলের জন্য তাদের কোনো কাজ আমরা চোখে পড়ছে না বা কিছুই দেখছি না। আজকে যে সকল তৃণমূল কর্মীরা অর্থের জন্য সবচেয়ে বেশি আমাকে মেসেজ দিচ্ছে, তাদের কিভাবে অর্থ সংকটের মধ্যে পড়ছে, ওই এলাকার নির্বাচনী এলাকার ওই এমপি সাহেবের কি অবস্থা, সেই বিষয়ে যখন জানতে চাই, তখনই দেখি এখানে এই পরিবারের আত্মীয়র কারো না কারো প্রভাব রয়েছে। আমি যখন কেরানীগঞ্জ জেলে ছিলাম, সেখানে একজন যুবলীগ নেতা, কেরানীগঞ্জের একজন যুবলীগ নেতার থেকে আমি পাই যে সেখানে শেখ সোহেল সাহেবের স্ত্রী একটি জাহাজের কাছ থেকে 25 কোটি টাকার একটি তথ্য আমি পাই, এবং তার মধ্যে যে একটি চাপা কষ্ট, যে সেই কাজ তার প্রায় 70 লক্ষ টাকা সেখানে নাই হয়ে গেছে একটি ফোনের মাধ্যমে। এই যে চাপা কষ্ট, এভাবে তৃণমূলের যে কষ্টগুলো, তাদের কিছু এখন প্রশ্ন রয়েছে। আজকে খেটে, জেল খেটে, জুলুম করে এভাবে নিজেদের জীবন ঝুঁকিতে রেখে দলকে ঘুরিয়ে আনবো, আবারও কি আমরা বিরোধী দলে চলে যাব? আবারও কি আমাকে দলের মধ্যেই বিরোধী দলে কাজ করতে হবে? আপনারা দেখেছেন আজকে যুবলীগের অনেক নেতারাই বলে যুবলীগকে ভঙ্গুর অবস্থায় ফেলে দিয়েছে পরশ সাহেব। কেননা পরশ সাহেবের নেতৃত্ব তো যেমন ভঙ্গুর নেতৃত্ব, তেমনি যুবলীগের ভিতরে ভাবি লীগ তৈরি হয়েছে, ভাবি যুবলীগ তৈরি হয়েছে, একটা ভাবি লীগে পরিণত হয়েছে যুবলীগটাকে। আজকে দেখেন, আজকে এই যে নেতাদের আমি উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনার রাজনীতি শেষ হয়ে যাবে বলে কি আপনি নেত্রীকে, এই আত্মীয়দের, এই যে তারা যেভাবে জুলুম করত, যেভাবে দলটাকে এভাবে ক্ষতি করত সারা দেশব্যাপী, আমি বলবো না যে তাদেরকে রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাক, হ্যাঁ, তাদের যোগ্যতা অনুযায়ী একটা জায়গায় তারা রাজনীতি করুক, কিন্তু সারা দেশব্যাপী প্রভাব বিস্তার করবে, অমুক এমপিরে তমুক এমপিরে সেখানে গিয়ে নাক গলাবে, সেখান থেকে তাদের পয়সা খেতে হবে। আর দলের দুঃসময় কর্মীদেরকে তাদের কাছে সহায়তার জন্য গেলে তারা আবার আরেকজনকে ধরাই দেয়, আমি ওখানে ফোন করে দিচ্ছি, তুমি যাও। নিজেদের পকেটে টাকা নেই। এখন কথা হচ্ছে, দলকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হলে, এদের বিরুদ্ধে যদি নেত্রী, যদি আমি বিশ্বাস করি নেত্রী যদি এই মুহূর্ত থেকে একটা বার বলে আমি কোনো আত্মীয় বুঝি না, আমি কোনো আত্মীয় দেখবো না, প্রকৃত সৈনিক যারা, বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক যারা, তারাই আগামীতে ওই এলাকার নেতা হবে, ওই সকল আত্মীয় স্বজন এগুলো আমি করবো না, তাহলে আমি বিশ্বাস করি এই কথা শোনার পরে তৃণমূলের মধ্যে আরো বেশি শক্তি সঞ্চার হবে, এবং তারা আরো বেশি সোচ্চার হয়ে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করবে। তার মানে তৃণমূল এখন প্রশ্ন করতেছে, দল তো ঘুরে আসবে, আজ না হোক কাল আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে পারবে না, আওয়ামী লীগ ঘুরে আসবে, কিন্তু এই আত্মীয়তা আবারও সেই বড় চেয়ারে এসে বসে পড়বে, কারণ সে আত্মীয়, সে ফুফাতো ভাইয়ের, জ্যাঠাতো ভাইয়ের শালার সম্বন্ধে, সে খালাতো ভাইয়ের ফুফাতো ভাইয়ের ছেলে, সে ফুফাতো বোনের ছেলে, সে ফুফাতো বোনের ছেলের ছেলে, এই ধরনের পরিচয় দিয়ে আবারও তো আমাদের বিরোধী দলে পাঠায় দেবে। আমরা তো তাদের চামচামি করতে পারবো না, আমরা তো তাদের সামনে গিয়ে তাদের পায়ে হাত দিয়ে সালাম করতে পারবো না, আমরা তো তার পায়ের জুতা পালিশ করে দিতে পারবো না, আমরা তো তার বউকে গয়না কিনে দিতে পারবো না, আমরা তো তার বাসার বাজার করে দিতে পারবো না, আমরা তো ওই পীরের আস্থানা, আমি দেখেছি তাদের বাসাগুলো একটা পীরের আস্থানা ছিল, সেখানে কি পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, ব্যাগ ভর্তি বাজার নিয়ে যেতে হয়, বউকে গয়না কিনে দিতে হয়। মানে এই কথাগুলো এই সময় বলতে আমি বাধ্য হচ্ছি এই কারণেই, যখন তৃণমূলের কেউ তাদের কাছে সহায়তার জন্য চায়, তারা আবার আর একজন এমপি সাহেবকে ফোন করে দেয় যে সহায়তা করে। এই কথাগুলো আমি মানে নিতে পারছি না। তৃণমূলের একটা অভিযোগ সেখানে যে এই আত্মীয়দের বিষয় কি হবে, আত্মীয়দের বিষয়টা কি আসবে। সুতরাং আমি বিশ্বাস করি নেতারা যারা আছেন, তৃণমূলে যারা আছেন, আপনারা যারা নেত্রীর সাথে দেখা করছেন, এই বিষয়টিকে নেত্রীকে জানান। তৃণমূলের মধ্যে এই ক্ষোভটা রয়েছে, তাদের মধ্যে এই অভিযোগগুলো ঘুরপাক খাচ্ছে, নানান প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, আর এগুলো একমাত্র নেত্রী দূর করতে পারেন। যেহেতু এখন পর্যন্ত নেত্রী আমাদের মাঝে আছেন, তাদের একটাই কথা, নেত্রী ছাড়া কাউকে চিনি না, নেত্রী ছাড়া কাউকে বুঝি না, নেত্রী ছাড়া কারো নির্দেশনা আমি চাই না, তাদের এই একটাই কথা। আমি বিশ্বাস করি যারা চিন্তা করেন রাজনীতি শেষ হয়ে যাবে এবং এই আত্মীয়দের বিষয়ে কথা বলেন না, তারা বিগত দিনে 15.5 বছরে কি কি ক্ষতি করেছে এই ভাতুষপুত্ররা, কি কি ক্ষতি করেছে ফুফাতো ভাইয়ের জ্যাঠাতো ভাইয়ের ছেলে, কি কি ক্ষতি করেছে ফুফাতো ভাইয়ের মামাতো ভাইয়ের ছেলে। আজকে বরিশালে একজন 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 ভাইস চেয়ারম্যানের সাথে কথা হলো যে মেম্বার হতে গেলেও সে নিয়াবাদ সাহেবকে টাকা দেওয়া লাগতো, মেম্বার হতে হলেও তাকে টাকা দেওয়া লাগতো। আজকে বরিশালে গতকালকেও একজন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার নিন্দা জানাচ্ছি।
আজকে তারা একটা নির্দিষ্ট জায়গায় থাকতো না, তাদের প্রভাব সারা দেশব্যাপী ছিল। তাই আমি দলের নেতাদের উদ্দেশ্যে বলবো, দলকে বাঁচাতে, নিজের রাজনীতিকে বাঁচাতে রাজনীতি করেন না। আপনার পদ পদবি কি হবে ওই চিন্তা করেন না, সত্যটা বলেন। আপনি সত্য বলেন, মনে রাখবেন আল্লাহ তাআলা সত্যবাদীকেই পছন্দ করেন। আপনি সত্য বলবেন, দৃঢ় চিত্তে স্পষ্টভাষী হবেন, তবেই তো আল্লাহ তাআলা আপনার ভাগ্যে যেটা লিখে রেখেছে তাই হবে। আপনার পদ পদবি, নেতাগিরি, আপনার অবস্থান আল্লাহ যতটুকু লিখে রেখেছেন তাই হবে, এ থেকে কেউ নিতে পারবে না। তাই সত্যটা বলুন। দলকে বাঁচাতে হলে এখন আপনার সত্য বলা উচিত বলে আমি মনে করছি। চাটুকারি রাজনীতি, আত্মীয় লীগকে ভেঙে দিতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে আত্মীয় লীগ বলতে কোনো লীগ থাকবে না, কোনো প্রভাব অন্য এলাকা থাকতে পারে না। তারা বাংলাদেশের নেত্রী নির্বাচনী এলাকাও ছাড় দেয় না এই সকল আত্মীয়রা। আর বিপদের সময় নেত্রীকে ফেলে গিয়ে পালিয়ে যেতে ভুল করে নাই ওই সকল আত্মীয়রা। সুতরাং এই আত্মীয় লীগ যারা করেন তারা দয়া করে আমার থেকে একটু দূরেই থাকেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখির জামান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।